নমস্কার। আজকে আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাস উইথ অনিরুদ্ধ স্যার এই নতুন ইউটিউব সংস্করণে আমরা বেঙ্গলি পেডাগজির আরেকটি ক্লাস রাখব, যেখানে মূল যে বিষয় সেটি হচ্ছে আমাদের পেডাগজিতেও যে বাংলা ব্যাকরণের যে গুরুত্ব, বাংলা সাবজেক্টে ব্যাকরণের, তার উপরে আমাদের ক্লাস। তো ভাষা শিক্ষায় ব্যাকরণের কী ভূমিকা আছে, ব্যাকরণ পাঠের কি বিশেষ প্রয়োজনীয়তা আছে, কিংবা ব্যাকরণ শিক্ষণের বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো কি তা কিন্তু আমরা আলোচনা করে নেব। আলোচনা করার প্রসঙ্গে বলছি, তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখো। আর একটা খবর, সেটা হচ্ছে CTET-এর তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তো সেটা অবশ্যই করে ফেলো, যেহেতু এটাও টেট রিলেটেড, তো সেই জন্যই কথাটি বললাম বাড়তি। তো এবারে আমরা মূল ক্লাসে কিন্তু যাব। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, ভালো লাগলে একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইবটা করো। আমি কিন্তু আস্তে আস্তে ক্লাসগুলো রাখার চেষ্টা করছি, প্রতিদিন না দিতে পারলেও। তো অবশ্যই ক্লাসগুলো একটু দেখো। ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকা। ভাষা হলো ভাবের বাহক, অর্থাৎ আমরা মনে মনে যা ভাবি, কল্পনা করি, তা যার মাধ্যমে প্রকাশ করি, তা কিন্তু ভাষা। বক্তার ভাব আর ধারণা ভাষার মাধ্যমে শ্রোতার কণ্ঠে পৌঁছায়, অর্থাৎ স্পিকার যা বলে লিসেনার তা শোনে, অর্থাৎ স্পিকারের নিজের ভাবনা কিংবা ধারণা, সেটাই কিন্তু ভাষার আকারে প্রকাশ হয়ে থাকে। যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে ভাষার কিন্তু দুই ধরনের মাধ্যম আছে। কীরকম? তোমরা এখনকার হোয়াটসঅ্যাপ, টুইটার কিংবা ফেসবুকের জামানার স্টুডেন্ট, তো তোমরা জানো যে আমরা লিখিত আকারেও কিন্তু যোগাযোগ স্থাপন করে থাকি, অর্থাৎ কানেকশন বজায় রাখতে পারি। তো যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে এই যে লিখে প্রকাশ করছো প্রত্যেকে, তো সেটা কিন্তু একটা মাধ্যম। আর নর্মালি যেটা হয়ে থাকে, যোগাযোগ মানেই বা কথাবার্তা মানেই যেটা হচ্ছে, সেটা হচ্ছে মৌখিক আদান প্রদান, অর্থাৎ বক্তা এবং শ্রোতার মধ্যে নিজেদের ভাবনার আদান প্রদান করা, সেটা হচ্ছে কথ্যরূপ। তাহলে একটি লেখ্যরূপ, একটি হচ্ছে কথ্যরূপ। এখন কথ্যরূপ আর লিখিত রূপের মধ্যে প্রধান পার্থক্যই হচ্ছে ব্যাকরণ। কীরকম ব্যাপারটা? আমি কোনো একটি কথা বলার সময় আমি কিন্তু সেখানে সম্পূর্ণরূপে একটি বাক্য গঠন না করলেও কথ্যরূপের মধ্যে প্রকাশ করা যায়। যেমন কে ক্লাসটি করছো, তুমি বললে, তোমরা কেউ একজন বলছো আমি, এতে কিন্তু আমি বুঝে গেলাম তার কণ্ঠস্বর শুনে, কিন্তু লেখার সময় কিন্তু আমাকে লিখতে হবে আমি ক্লাসে উপস্থিত। এই সম্পূর্ণ কথাগুলো না লিখলে সেখানে কিন্তু লিখিত রূপের প্রকাশ কিন্তু সঠিকভাবে করা যায় না। তো সেখানে বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেখানে কর্তা, তারপরে কর্ম এবং তারপরে ক্রিয়া, এই চিন্তা ভাবনা কিন্তু বজায় রেখে সঠিকভাবে বাক্য চয়ন করতে হয় আমাদের। এখন ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থটা কি? এটা হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। তোমাদের ছোট প্রশ্নের জন্য এগুলো কিন্তু এসে যেতে পারে, তো তার জন্য এটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। বিশেষভাবে বিশ্লেষণ, কাকে বিশ্লেষণ করছি আমরা? ভাষাকে, নট বাংলাকে, ভাষাকে। এই আমাদের আজকে আলোচনা যে মাতৃভাষা নিয়ে, সেটি হচ্ছে বাংলা ভাষা। তো সেখানে বাংলা ভাষার ব্যাকরণ মানেই হচ্ছে বাংলা ভাষাকে বিশেষভাবে বিশ্লেষণ করে ফেলা। তাহলে ভাষার মূল পাঠ্যক্রম কাকে বলা যায়? ব্যাকরণকে। অর্থাৎ তুমি ব্যাকরণের সিলেবাস যদি আস্তে আস্তে কণ্ঠস্থ না করতে পারো, শিখতে না পারো, তাহলে কিন্তু সেই ভাষা সম্পর্কে জানতে পারবে না। তো প্রথমে আমরা বর্ণ, আমরা শব্দ, তারপরে ধরো বাক্য,
এগুলো শিখতে শিখতে এর পরবর্তীতে জটিল বাক্য যেগুলো ব্যাকরণের ব্যাপার, যেমন সমাস, তার আগে আমাকে জানতে হবে সন্ধি, আলটিমেট আমরা জানতে হবে প্রত্যয়। এই সমস্ত চিন্তাভাবনাগুলো ধাপে ধাপে যদি আমরা এই পার্টগুলো যদি না নিই, তাহলে কিন্তু আমাদের ভাষা সম্পর্কে জানা হবে না। তো ভাষার মূল পাঠ্যক্রম কি বলছে? ব্যাকরণ। আমরা পরবর্তী টপিকটা একটু দেখে নিই। ব্যাকরণ পাঠের তাহলে প্রয়োজনীয়তাগুলো কি কি, এতক্ষণ ধরে যেটা নিচে হাইলাইট হয়ে ছিল। ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি সম্পর্কে জানা, এটা কিন্তু ব্যাকরণ পাঠের প্রধান উদ্দেশ্য, অন্যতম প্রধান উদ্দেশ্য। ভাষার বিভিন্ন উপাদানের কোথায় কীভাবে কথা বলবো, কোথা থেকে কোন শব্দ এসেছে, এই সমস্ত টেকনিকগুলো কিন্তু আমাদের জানতে হবে। ভাষার বিভিন্ন উপাদানের সুষ্ঠু ব্যবহার শুধু জানলেই হবে না, সেটা কোথায় অ্যাপ্লাই করতে পারি, আমরা ব্যবহার করতে পারি, সেটা আমাকে জানতে হবে। আমি কোনো একটি শব্দ চয়ন করে ফেলেছি, যেমন ধর একটি শব্দ আমি বলছি চয়ন করা। এখন চয়ন করার অর্থ জেনে আমি যদি একে শব্দ চয়ন করা, বাক্য চয়ন করা এ সমস্ত কথা বলছি, তো বোঝে যাবে যে এটা কিন্তু সঠিকভাবে আমি ব্যবহার করতে শিখেছি। কিন্তু চয়ন করার জায়গায় অন্য কোনো জায়গায় আমি ব্যবহার করে ফেললাম যেখানে প্রয়োজনীয়তা নেই, তাহলে কিন্তু তার সুষ্ঠু ব্যবহার হলো না। নেক্সট, ভাষা ব্যবহারের ক্ষেত্রে শুদ্ধাশুদ্ধি নির্ণয় করা, অর্থাৎ তুমি যে ভাষা প্রয়োগ করছো বা আমরা যেগুলো করে থাকি, সেখানে আমরা জানি অসংখ্য ভুল কিন্তু আমরা বলে থাকি বা ব্যবহার করে থাকি। তো সেইগুলোকে সঠিকভাবে না জানলে কিন্তু সেই ভাষার ব্যবহার সঠিক হবে না। আর তাকে জানতে গেলে কিসের প্রয়োজন পড়বে? ব্যাকরণ পাঠের। তাহলে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তাটা কি, আশা করি আমি অল্প কিছু কথার মধ্যে দিয়ে বোঝাতে পেরেছি। এবার আমরা যাব, যেটা হচ্ছে বাংলা ব্যাকরণে কিছু আলোচিত বিষয়। এটা জানার আগে একটা কথা বলি, প্রত্যেক ভাষার 4টি মৌলিক অংশ আছে। কি কি আমরা জানি, এখনই আলোচনা করছিলাম। প্রথমে ধ্বনি জানলাম, ধ্বনি থেকে শব্দ হলো, শব্দ থেকে বাক্য হলো, আর সেই বাক্যের আবার কি আছে? অর্থ আছে, অর্থাৎ সঠিকভাবে মনের ভাব প্রকাশ করছে কিনা সেটা। তাহলে ধাপে ধাপে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ আমাকে কিন্তু শিখতে হচ্ছে। তো প্রথমে হচ্ছে ধরো ধ্বনি, নেক্সট হচ্ছে শব্দ, নেক্সট আমাকে বাক্য, আর তারপরে সেই বাক্য উপযুক্ত কিনা, অর্থাৎ অর্থবহ কিনা, সেটা আলোচনা করা হয়। তো সেটাই হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচিত বিষয়। এদের ওপর ভিত্তি করে বাংলা ব্যাকরণের 4টি বিষয়কেও আমরা পেয়ে থাকি। যদি তোমাদের মনে হয় যে বাড়তি কিছু জিনিস জানতে চাও এই ক্লাসের পরেও, তো সেটার জন্য তোমাদের কিন্তু বর্তমানে স্ট্যান্ডার্ডের ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই একটা বাংলা ব্যাকরণ আছে, মানে বাংলা যে বই আছে সেখানে ব্যাকরণের যে অধ্যায়, সেখানে তোমরা কিন্তু এইগুলো পার্টিকুলারলি ধরে ধরে আলোচনা করতে পারো বা দেখে নিতে পারো, পড়ে নিতে পারো। আমরাও কিন্তু পরবর্তীতে এইগুলোকে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর ধাপে ধাপে আমরা কিন্তু ব্যাকরণের ক্লাসগুলোতে এগুলো আলোচনা করে দেবো। তো একটু দেখতে হবে, কয়েকদিন অন্তর অন্তর ক্লাস থাকছে, তার জন্য একটু সরি। ধ্বনিতত্ত্ব কী জিনিস? ধ্বনিতত্ত্ব বাংলা ভাষায় ব্যবহৃত শব্দ, বাক্য গঠন সম্পর্কে শিক্ষা দেয়। কী রকম? আমাদের খালি টপিকগুলো জানতে হবে। ধ্বনির পরিবর্তনের ক্ষেত্রে, নেক্সট হচ্ছে সন্ধি, নতত্ত্ব বা স্বতত্ত্ব যেগুলো বলা হয়, নিতত্ত্ব এই বিধান। এবারে হচ্ছে নত্ত্ববিধান, শতবিধানের পরে হচ্ছে উচ্চারণ বিধি। তাহলে এই টোটাল যে ব্যাপারটা আছে, এগুলোই হচ্ছে ধ্বনিতত্ত্বের মূল বিষয়। এগুলো আরেকবার আলোচনা করে দিই। ধ্বনির পরিবর্তন, সন্ধি, নত্ত্ববিধান, শতবিধান, আর হচ্ছে উচ্চারণ বিধি। আলটিমেট আমরা আরেকটি টপিকে এসেছি, সেটা হচ্ছে শব্দতত্ত্ব। শব্দতত্ত্ব শেখায় কেমনভাবে কোনো শব্দকে তৈরি করতে হয়, অন্যের তৈরি করা শব্দ রূপ বা গঠন সম্পর্কেও কিন্তু আলোচনা করে দেয়। যেমন কোনো একটি শব্দ হচ্ছে জয়, তো আমি সেখানে কোনো রকমভাবে আমি উপসর্গ জুড়ে দিচ্ছি, যেমন হচ্ছে বি, হয়ে যাবে কি? বিজয়। তা
দেখো তাহলে এই জিনিসগুলো অর্থাৎ একটা শব্দকে আমি তৈরি করতে পারছি, তো এটাই হচ্ছে শব্দতত্ত্বের টপিক, বা কেউ যদি করে থাকে কীভাবে করছে সেটা জানা। এর জন্য আমাকে কয়েকটা সূচি আমাকে জানতে হবে। সমাস, উপসর্গ, অনুসর্গ, বচন, লিঙ্গ, প্রত্যয়, এই টোটাল টপিকগুলো যদি আলোচনা করা যায় তাহলে কিন্তু সেটা শব্দতত্ত্ব থেকেই কিন্তু হয়ে থাকে। আমি আবারও বলছি, ইন ডিটেলস জানতে তোমাদেরকে পরবর্তী কিছু ক্লাস দেখতে হবে, আর বাংলা ব্যাকরণের পাঠ থেকে তোমরা কিন্তু এটা পড়ে নিতে পারো আগে ভাগে। বাক্যতত্ত্ব, বাক্য গঠনের কৌশল, অন্যের তৈরি করা বাক্যের গ্রহণযোগ্যতা নিরূপিত হয়। কেউ তোমাকে কিছু বাক্য বললো, সেই বাক্যটা তুমি কতটা অ্যাকসেপ্ট করছো, সঠিকভাবে ধরতে পারছো, সেটাও কিন্তু বাক্যতত্ত্বেরই টপিক। তাহলে বাক্য গঠনের কৌশল বা ধরন বা টেকনিক, আর অন্যের যে বাক্য বলছে তোমাকে, যে তুমি যদি শ্রোতা হয়ে যাও সেই সময়, তাহলে যিনি বক্তা তোমাকে বলছেন তিনি যে কথাগুলো বলছেন, ধরো আমি তোমাদের ক্লাস করাচ্ছি, সেই কথাগুলো যেগুলো বলছি সেগুলো কতটা গ্রহণযোগ্য হবে তা কিন্তু বাক্যতত্ত্ব ঠিক করে দেয়। তাহলে বাক্যতত্ত্বের আমাকে বেশ কিছু সূচি পড়তে হবে। কী কী? পদ প্রকরণ, অর্থাৎ কতগুলি পদ আছে কী কী তোমরা জানো। কারক বিভক্তি, ক্রিয়ার কাল মানে টেন্স, পুরুষ, বাগধারা, বাচ্য এবং উক্তি পরিবর্তন, যতিচিহ্নের ব্যবহার এবং বাক্যের প্রকারভেদ। সর্বোপরি বাক্যের প্রকারভেদ, কত ধরনের বাক্য আছে, তাহলে এগুলিই হচ্ছে বাক্যতত্ত্বের বিষয়। নেক্সট, শব্দার্থ তত্ত্ব কী? শব্দ বা বাক্যের অর্থ নিয়ে আলোচনা করে, সেটাই হচ্ছে শব্দার্থ তত্ত্ব। এখন শব্দার্থ তত্ত্বের কিছু উদাহরণ আছে, আমরা দেখে নেব। শব্দের অর্থ বিচার করা, অর্থের প্রকারভেদ করা, আবার তার মধ্যে সমার্থক শব্দ পেয়ে যাব, বিপরীত শব্দ পেয়ে যাব, অর্থাৎ একই মানে বোঝায় আর আলাদা মানে বোঝায়, আর বাক্যের অর্থ বিচার। এই টোটাল টপিকগুলো কিন্তু শব্দার্থ তত্ত্বেরই কিন্তু অংশ। আলটিমেট আমরা চলে এসেছি শেষ দিকে, যেখানে আছে ব্যাকরণ শিক্ষণের বিভিন্ন দৃষ্টিভঙ্গি। এখানে আমরা দুটো টপিক পাবো, অবরোহী আর আরোহী দৃষ্টিভঙ্গি। কী জিনিস আমাদেরকে একটু আলোচনা করতে হবে। অবরোহী মানে, আরোহী মানে আমি কিছু টপিক থেকে তার উপরে আরোহণ করে কিছু দৃষ্টান্তে যাব, আর অবরোহী মানে পুরো উল্টো, অর্থাৎ একটা নিয়ম আছে তারপরে আমি উদাহরণের দিকে যাব। দ্যাটস মিন বাংলা ব্যাকরণের নিয়ম থেকে আমি উদাহরণের দিকে যেতে পারি, অর্থাৎ কথাটা হচ্ছে সাধারণ থেকে বিশেষ চিন্তাভাবনার দিকে যাচ্ছি। তাহলে সাধারণ থেকে বিশেষ চিন্তাভাবনার দিকে যখন যাব তখন সেটা হচ্ছে অবরোহী। কীরকম উদাহরণ? একটি সূত্র ধরো বাংলা ব্যাকরণে আছে সন্ধির, বিসর্গের পরে অর্থাৎ বিসর্গ চিহ্ন, তারপরে ট কিংবা ঠ থাকলে বিসর্গ সব মানে যেটা থাকে সেটা পরিবর্তিত হয়ে কিসে পরিণত হয়? মূর্ধন্য ষয়ে। তাহলে এই যে মূর্ধন্য ষ এবং তা পরবর্তী বর্ণের সঙ্গে বলছে যুক্ত হয়ে যায়, এই ট বা ঠয়ের সঙ্গে কিন্তু আবার এই মূর্ধন্য ষটা কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এই নিয়মটা যদি তোমায় বলে দিই, তুমি কিন্তু যে কোনো উদাহরণ করে ফেলবে। অর্থাৎ যেমন নি যুক্ত ঠুর হয়ে গেল নিষ্ঠুর। তাহলে এই যে ব্যাপারটা, অর্থাৎ একটা সূত্রকে অ্যাপ্লাই করলাম, দিয়ে একটা উদাহরণ কিন্তু করে ফেলছি, এটা হচ্ছে অবরোহী দৃষ্টিভঙ্গি। ঠিক আছে? তাহলে আরোহী কি? পুরো উল্টো হবে, অর্থাৎ যেখানে আমরা দেখব উদাহরণ থেকে একটা নিয়ম বা সূত্রে আমরা যাচ্ছি। দেখা যাক, এখানে কিন্তু আর সাধারণ থেকে বিশেষ নয়, এখানে উল্টো কেস, বিশেষ ধারণা থেকে সাধারণের দিকে এগোচ্ছে। অ্যারো চিহ্নটা কিন্তু সাধারণের দিকে। উদাহরণ অনেক পাবো, সেখান থেকে আমাদের বাংলা ব্যাকরণে কিছু নিয়ম থাকবে, সেই নিয়ম বা সূত্রটি কিন্তু আমাদের সহজেই প্রতিষ্ঠা করতে পারবো। কি সেটা দেখা যাক। উৎযুক্ত হত মানে উদ্ধত, পদযুক্ত হতি পদ্ধতি, আবার দেখো জগৎযুক্ত হিত জগদ্ধিত, উৎযুক্ত হার উদ্ধার। তাহলে বারবার আমরা দেখতে পাচ্ছি দ বা খণ্ডের তয়ের পরে কিছু আসছে এবং তার জন্য কিছু পরিবর্তনও লক্ষ্য করছি।
এটা থেকে কিন্তু আমরা একটা সূত্র পাই। সেই সূত্রটি বা সেই বিশেষ সূত্রটি কী আমরা জেনে নিই। আমরা বলেছিলাম খণ্ডের ত বা দ, তাহলে ত হসন্ত বা খণ্ডের ত কিংবা দয়ে হসন্ত এরপরে যদি হ থাকে তাহলে উভয় মিলে কিন্তু দয়ে ধয়ে হয়ে যায়। তাহলে এই যে সূত্রটা প্রতিষ্ঠা করতে পারলাম উপরোক্ত উদাহরণগুলো থেকে, তাহলে এটা কিন্তু একটা জিনিস বোঝাচ্ছে যে সূত্র থেকে উদাহরণে যাওয়ার যে প্রবণতা আগে অবরোহিতে পেলাম, আরোহিতে কিন্তু সেটা নেই। এখানে কিন্তু উদাহরণ দিয়ে দিয়েছে আগে সাধারণ ঘটনাগুলো, এবার কিন্তু বিশেষ, অর্থাৎ সেখানে কিন্তু আমাদের কি সূত্র কিন্তু প্রতিষ্ঠা করতে পারছি উদাহরণ দেখে। তো এটা হচ্ছে আরোহণ করা, উদাহরণের উপরে আরোহণ করে সূত্রকে প্রতিষ্ঠা করা। তাই টোটাল আজকের ক্লাসটা এই পর্যন্ত। কেমন লাগলো আশা করব তোমরা একটু একটু কমেন্টে জানাবে। শুধু দেখলে হবে না, একটু দেখো, লাইকটা করো আর শেয়ারটা করো, ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।